আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমরা পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 5 করব এন্ড চ্যাপ্টার 5 এর নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। এন্ড এই চ্যাপ্টারে দেখো এই 10টা টপিক আছে। এন্ড এই 10টা টপিক তোমরা কিন্তু আমাকে অনেক কমেন্টস করছো যে তোমাদের এখানেকার অনেক টপিকে প্রবলেম আছে, যার জন্য আমি এই ক্লাসটা সুন্দরভাবে রেডি করছি যাতে তোমরা জাস্ট বেসিকে তোমাদের কোনো প্রবলেম না থাকে। ওকে, তো আশা করি এটা দেখার পর এই ক্লাসটা শেষ করার পর তোমাদের বেসিকে আর কোনো প্রবলেম থাকবে না। এই চ্যাপ্টারের বেসিক তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, প্রত্যেকটা টপিকের বেসিক। ওকে, তো ফার্স্টে হচ্ছে আমরা যে টপিকটা করব সেটা চাপ, তারপর হচ্ছে ঘনত্ব। এখানে দুইটা সাইড করছি, তোমরা জানি আমার ভাই বোন, এটা পার্থক্য না। এটা একটা হচ্ছে চাপ বোঝাবো, একটা ঘনত্ব বোঝাবো। তো ফার্স্টে হচ্ছে চাপ কি। তো আমরা কিন্তু চাপ দিয়ে বুঝতেছি যে আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন কোনো কিছুর উপর চাপ প্রয়োগ করি, আমরা বুঝতেছি যে চাপ জিনিসটাকে, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় চাপ জিনিসটা একটু আলাদা। তো দেখো, আমি যদি এই যে একদম শুরুতে যদি আমি এটা হোয়াইট বোর্ডে আমি যদি জোরে একটা এভাবে ফোর্স দেই, দেখো আমি জোরে একটা ফোর্স দিতেছি, আমি বল দিতেছি। তো আমি যদি এখানে দেখো, আমরা ছোটবেলায় এরকম করে হাত আঁকতাম, রাইট? তো আমি যদি আমার এইখানে আমার হাতটা আঁকার ট্রাই করি, দেখো এই যে হাই হাই, তো এই যে দেখো আমি এভাবে চাপ দিলাম, রাইট? কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় শুধু এভাবে আমি যে বল প্রয়োগ করলাম এটাকে চাপ বলে না। এন্ড একটা জিনিস খেয়াল করো, আমি হচ্ছে ঠিক এভাবে আমি বল প্রয়োগ করছি, একদম সোজা, ওকে, একদম লম্বভাবে। দেখো কতটুকু আমি বল প্রয়োগ করছি, এই আমার হাতের তালু ঠিক এই অংশটাই আমি বল প্রয়োগ করছি, রাইট? আমি ধরলাম এই পুরো অংশটার ক্ষেত্রফল হচ্ছে এ, এরিয়া যেটা, তো এই পুরাটা মানে এই যেখানে যেখানে আমার হাতের ছাপটা আছে এই পুরাটার ক্ষেত্রফল হচ্ছে এ। এখন চাপের সংজ্ঞা অনুসারে যে কোনো পৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে ক্রিয়াশীল বলকে চাপ বলে। এই যে আমি চাপ দিলাম জোরে জোরে, এটাই এই চাপে লম্বভাবে যে বল ক্রিয়া হয়েছে, ধরো একদম এই যে দেখো লম্বভাবে যে বলটা ক্রিয়া হয়েছে, এইভাবে ফোর্সটা আমি দিলাম, এই প্রযুক্ত বলকে চাপ বলে। ওকে, তাহলে এটা অবশ্যই প্রতি একক ক্ষেত্রফলের হতে হবে। তো এখানে কি প্রতি একক ক্ষেত্রফল না, এখানে পুরাটার ক্ষেত্রফল হচ্ছে এ, রাইট? হ্যাঁ, তো আমি আরেকটু এখানে বোঝাই। দেখো এখানে যদি ধরো একটা কিছু হয়, ধরো এখানে একটা পৃষ্ঠ আছে, একদম লম্বভাবে একটা বল আমি এখানে প্রয়োগ করলাম, এফ ফোর্স, আর এই পুরাটার ক্ষেত্রফল ছিল হচ্ছে এ, আর এই লম্বভাবে প্রযুক্ত যে বলটা প্রতি একক ক্ষেত্রফলের ভিতরে লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। প্রতি একক কথাটার মানে কি, দেখো এখানে সম্পূর্ণটার ক্ষেত্রফল হচ্ছে এ, রাইট? হ্যাঁ, তো আমি যদি এখানে লিখি যে এ ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এফ, রাইট? হ্যাঁ, এই ক্ষেত্রফলের উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করছি, রাইট? হ্যাঁ, অতএব একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল এফ বাই এ হবে। আমরা ঐকিক নিয়ম করছি না, তাই না? 3-4 এর। তো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে। এটাই আসলে চাপ। তাহলে এফ বাই এ আসলে চাপ, এবং চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে প্রেসার। ওকে, তাহলে আমরা এখন পি সমান কি পাইলাম, মানে চাপ সমান হচ্ছে এফ বাই এ। তাহলে এটাই আসলে চাপ। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। অবশ্যই হচ্ছে একদম লম্বভাবে প্রযুক্ত হইতে হবে। যেমন এখানে আমি সোজাই লম্বভাবে প্রযুক্ত বল দিছি, এখানে অনেকগুলো একসাথে চাপ দিলাম না, আমি লম্বভাবে আমি প্রযুক্ত বল দিলাম আর কি। ওকে, আচ্ছা এখন আসো চাপের দেখো এককটা কি হবে। এখানে দেখো বলের একক আমরা জানি নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, এটা হচ্ছে বলের একক, সরি চাপের একক। আচ্ছা, এখন আমাদের ঘনত্বটা কি বলছে, ঘনত্ব জিনিসটা কি। চাপ তো তোমরা আশা করে এখন বুঝতে পারছো যে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে ক্রিয়াশীল বলকে চাপ বলে। এখন হচ্ছে আমরা ঘনত্ব কি এটা শিখবো। ওকে, প্রথমে দেখো আমি এখানে এক টুকরা লোহা নিলাম, ধরো এখানে হচ্ছে এক টুকরা লোহা নিলাম, এটা কি বলতো, লোহা। ওকে, আমি এক টুকরা লোহা নিলাম, এন্ড আমি হচ্ছে এখানে কাজ করছি, এখানে 1 গ্লাস পানি নিলাম, এটা হচ্ছে পানি। ওকে, পানি নিলাম। তো আমি হচ্ছে লোহার ঘনত্ব আর পানির ঘনত্ব আমরা দেখবো একটু, মানে এটা কিভাবে আসলে হয়। তো আমাদের ঘনত্বের সংজ্ঞা হচ্ছে প্রতি একক আয়তনের মধ্যে পদার্থের
ভরের পরিমাণ, মানে প্রতি একক আয়তনের মধ্যে পদার্থের ভরের পরিমাণকে হচ্ছে ঘনত্ব বলে। এখন কি দেখো তো, এখন আমরা ধরে নিই যে এই যে লোহাটা আছে, এই লোহাটার এটার আয়তন হচ্ছে ভি, ভলিউম যেটা মানে টোটাল আয়তন হচ্ছে কি ভি। ওকে, এখন আমরা ধরতেছি যে এই আয়তনে টোটাল ভর মানে সরি এই লোহাটার ভর হচ্ছে এম কেজি, লোহাটার ভর হচ্ছে এম কেজি। ওকে, এন্ড সেম ভাবে আমরা ধরি যে পানির, হ্যাঁ এই পানির আয়তন হচ্ছে ভি এবং পানির ভর হচ্ছে এম কেজি, আর ভি হচ্ছে ভলিউম, তাই না? আয়তনের একক হচ্ছে মিটার কিউব। এককটা আমরা না লিখি, আমরা ভর হচ্ছে এম আর আয়তন হচ্ছে ভি। তো আমাদের কিন্তু বলছে প্রতি একক আয়তনের মধ্যে পদার্থের ভরের পরিমাণ, প্রতি একক আয়তনের মধ্যে পদার্থের ভরের পরিমাণ এটা বের করতে হবে, সেম এটার মতো কাহিনী। ওকে, তাহলে এখানে মোট আয়তন কত? ভি। তাহলে দেখো ভি আয়তনের মধ্যে ভরের পরিমাণ কত বলো তো? ভরের পরিমাণ সমান এম কেজি না? এম কেজি হোক যাই হোক এম, অতএব আমাদের কি বলছে প্রতি একক আয়তনের মধ্যে, অতএব অনেকক আয়তনের মধ্যে ভরের পরিমাণ হবে এম বাই ভি। এই এম বাই ভি হচ্ছে ঘনত্ব। ওকে, আর ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, রো। ওকে, রো দ্বারা প্রকাশ করা হয় ঘনত্বকে। এটা কি? এটা হচ্ছে রো, ওকারের রো। ঠিক আছে, তাহলে ঘনত্ব রো সমান এম বাই ভি, এক্ষুনি মুখস্থ করে ফেলবা যে ঘনত্ব রো সমান এম বাই ভি। অ্যান্ড ঘনত্বর একক হচ্ছে, দেখো আমরা জানি যে এটা দেখো আমি মানে সরি এম হচ্ছে ভর, ভরের একক কি? কেজি বাই, আর এটা হচ্ছে আয়তন, আয়তনের একক হচ্ছে মিটার কিউব, তাহলে কেজি পার মিটার কিউব। ওকে, আরেকটা একক আছে দেখো, এটা যদি গ্রামে প্রকাশ করা হয়, ভরটা ধরো অনেক ছোট কিছু থাকতে পারে না, আমি ওটার আয়তন বের করতে চাচ্ছি, সরি ওইটার ঘনত্ব বের করতে চাচ্ছি, তখন আমার ওই ছোট জিনিসের ভর তো অনেক কম হবে, তখন কেজিতে হবে না। হ্যাঁ কেজিতে হবে, বাট 0.000 সামথিং আসলো, ওটা না লিখে আমি গ্রামে লিখলাম। তো গ্রামে যদি করি তখন হচ্ছে দেখো ভরটা, এটা হচ্ছে দেখো আমি গ্রামে যদি করি তাহলে এম এর হচ্ছে মানে ভর হচ্ছে গ্রামে যদি নেই, আর আয়তন হচ্ছে দেখো এখানে মিটার কিউব হয়েছে, গ্রামের বেলায় হচ্ছে সেন্টিমিটার কিউব, তাই না? আচ্ছা, তাহলে এখানে গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো পার মানে তুমি এটাকে এখানে এইভাবে না দিয়ে এখানে মাইনাসও দিতে পারো, মাইনাস দেওয়াও যা, এই লাইনটার মানেও তাই, এখানে যে এটা দিতেছো যেটা, ওকে স্ল্যাশ যেটা, তো এভাবেও দিতে পারো, এভাবেও দিতে পারো, গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন এই সেন্টিমিটার কিউব আসলে কিউবিক, দেখো কিউবিক সেন্টিমিটার না? হ্যাঁ, এইটাকে আবার গ্রাম পার সিসিও বলে, গ্রাম পার সিসি। অনেকে হচ্ছে গ্রাম পার সিসি কি এটা বুঝতে পারে না, ওদের জন্য আর কি বলতেছি যে গ্রাম পার সেন্টিমিটার কিউবও যা, গ্রাম পার সিসিও তাই। ওকে, তো ঘনত্ব আর চাপ আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটা জিনিস শিখবো এটার উপর। তো আমরা দেখো মাত্র যে সূত্রটা পাইলাম, এই দুইটা সূত্র পাইছি, রাইট? হ্যাঁ, আমরা একটু রাখি এই দুইটা সূত্র, আমি একটু রেখে দিই এখানে, মুছে ফেলি। তো আমরা হচ্ছে দেখো চাপের যে সূত্রটা পাইলাম, চাপ পি সমান হচ্ছে এফ বাই এ, আর ঘনত্ব রো সমান হচ্ছে এম বাই ভি। ওকে, এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে চাপ যত বাড়বে ক্ষেত্রফল তত কমতেছে, মানে ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বাড়বে, ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। একটা উপরে একটা নিচে থাকার মানে হচ্ছে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, মানে একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে। কিভাবে? খুবই ইজি এটা, দেখো ক্ষেত্রফল যত ছোট হবে চাপ তত বাড়বে। বাস্তব উদাহরণ দেখবা, আমি যদি এই যে দেখো মার্কারটা দিয়ে আমি যদি এখানে এরকম ধরো একটা হাতুড়ি নিয়ে এভাবে যদি বাড়ি দেই, এটা কিন্তু যাবে না, থেতলে যাবে জিনিসটা। কিন্তু এই যে এখানে দেখো, আমি যদি দেখি এইখানে দেখো, এখানে যে গোল একটা জিনিস দেখতে পারতেছো, এই যে গোল, এখানে এইভাবে যদি দিই আমি, এই যে দেখো এটার পেছনে কি গোল না? হ্যাঁ, প্রস্থচ্ছেদ যেটা। তো এইটার এরিয়াটা ধরো এ, ক্ষেত্রফল এ। এখন আমি এখানে যদি আমি চাপ দেই, এটা কিন্তু থেতলে যাবে, কিন্তু ভেতরে আমি ঢোকাতে পারতেছি না। কিন্তু আমি যদি একদম চিকুন একটা পেরেক আনি, পেরেক তো চিনো,
ওই পেরেক আনি এখানে যদি আমি হাতুড়ির একটা বাড়ি দিই দেখবে ঠিকই ফুটা হয়ে গেছে, রাইট? হ্যাঁ, এর মানে বুঝতেছি ক্ষেত্রফল যত ছোট হবে, ধরো পেরেকটার ক্ষেত্রফলটা একদম একটা পয়েন্টের মতো ছিল, এই ক্ষেত্রফল যত ছোট হয়েছে চাপ তত বাড়ছে। বেশি বড় দেওয়া লাগে না। আমি ধরো যে জোরে এখানে বাড়ি দিছি, সেম জোরে আমি যদি এখানে পেরেক এনে বাড়ি দিতাম, এটা ফুটা হয়ে চলে যেত। একদম বাস্তব উদাহরণ এটা, যে এর মানে ক্ষেত্রফল যত ছোট হবে চাপ তত বাড়বে। আবার বলের সাথে কিন্তু ব্যস্ত মানে সমানুপাতিক সম্পর্ক, মানে বল বাড়লে চাপও বাড়বে। আমি যদি জোরে আরো জোরে দিই, তখন আরো জোরে এখানে থেতলে যাবে, হয়তো ঢুকেও যেতে পারে, মনে হয় না ঢুকবে, এটা ভেঙে যাবে, বাট ঢুকবে না। বাট আমি যদি পেরেক আনি, পেরেক কিনে যদি আমি এখানে জোরে দেই বাড়ি, তাহলে কিন্তু ঢুকে যাবে। ওকে, তো বলের সাথে এটার সমানুপাতিক সম্পর্ক, মানে বল বাড়লে চাপও বাড়বে, কিন্তু ক্ষেত্রফলের সাথে হচ্ছে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানে এরকম বোঝার কিছু না, এখানে জাস্ট ঘনত্ব এক একটা বস্তুতে এক এক রকম। যেমন আমি পানি আর লোহা আঁকছিলাম, রাইট? হ্যাঁ, তো এখানে আমি যদি লোহাটাই দেখাই, ধরো এটা লোহা, হ্যাঁ লোহা, এটা হচ্ছে পানি। ওকে, পানি। তো আমি লোহা হচ্ছে আমি নিচ্ছি হচ্ছে 10 কেজি, আর পানিও হচ্ছে ধরো আমি 10 কেজি নিচ্ছি। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে লোহার এখানে ভর তো 10 কেজি, আবার পানির ভরও 10 কেজি, ঠিক আছে? এখন পানি কিন্তু 10 কেজি পানি কিন্তু পাত্র অনেক বড় লাগবে, খেয়াল করো 10 কেজি পানি ধরানোর জন্য এত বড় পাত্র লাগবে আমার, রাইট? হ্যাঁ, এই যে দেখো এটার আয়তনটা কিন্তু অনেক বেশি হবে, খেয়াল করো এটার ভিটা বেশি হবে, ভি ডাব্লিউ দিই, আর এটার লোহার জন্য দিই ভি আই। এখন আমরা ঘনত্বটা বের করবো, কোনটার ঘনত্ব বেশি। এখন আমরা এই লোহা কিন্তু অল্প একটু, দেখো এটার আয়তন কিন্তু বেশি না, কিন্তু 10 কেজি হয়ে গেছে, এর মানে এটার ঘনত্ব কিন্তু বেশি, মানে একক আয়তনের মধ্যে অনেক ভর আছে, রাইট? হ্যাঁ, এটা আবার দেখো আয়তনটা অনেক বেশি, ভর একই, এটারও 10 কেজি, এটাতে কিন্তু এটার আয়তন বেশি। কিন্তু লোহার দেখবা যে একটুখানি লোহা নিবা উঁচু করতে পারবা না, 1 কেজি যেগুলো আছে, বাট 1 কেজি পানি নিবা দেখবা যে হ্যাঁ সেম ওয়েট হবে, বাট 1 কেজি পানিতে তোমার অনেক বেশি বড় বড় মানে বড় বোতল লাগে, বাট 1 কেজি লোহাতে মানে ছোট একটু লোহা দিলে 1 কেজি হয়ে যায়, রাইট? হ্যাঁ, কিন্তু পানির ক্ষেত্রে তোমার আয়তনটা বেশি লাগতেছে। তো এখানে আমি যদি দেখি যে আমি যদি এম বাই ভি দেই, খেয়াল করো এম হচ্ছে এটারও 10 কেজি, এটারও 10 কেজি, পানিরও 10 কেজি। তো আমি যদি প্রথমে লোহার এটা বের করতে চাই, ঘনত্বটা দেখো, লোহারটা যদি বের করতে চাই, এটা লোহা, ওকে লোহা, তাহলে লোহার ভর হচ্ছে 10 কেজি ভাগ লোহার আয়তনটা অনেক কম না, দেখো এখানে অনেক কম, রাইট? হ্যাঁ, লোহার আয়তন অনেক কম এখানে। তো এখানে কম যদি হয়, ধরো এটা হচ্ছে বেশি এটা কম, আমি কম ধরে নিচ্ছি যে এটা হচ্ছে 5, এরকম আসলে হয় না, আমি এমনি ধরে নিচ্ছি আসলে। এটার হচ্ছে ধরো এটা ধরো হচ্ছে ভি ডাব্লিউটা এটার বেশি, কারণ এটা আয়তনটা বেশি, এটা ধরলাম আমি হচ্ছে 9, আয়তন বেশি। তবে দেখো তো এটার আমি যদি এখানে 5 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়। আবার এটার ক্ষেত্রে পানিরটার ক্ষেত্রে 10, ভর তো সেম কিন্তু আয়তন অনেক বেশি লাগতেছে, 9 দিয়ে যদি আমি ভাগ করি 1 পয়েন্ট সামথিং হয়। এর মানে লোহার ঘনত্ব বেশি নাকি পানির ঘনত্ব বেশি? অবশ্যই লোহার ঘনত্ব বেশি। অ্যান্ড বাস্তবে লোহার ঘনত্ব হচ্ছে 7800 ওকে কেজি পার মিটার কিউব, আর পানির ঘনত্ব হচ্ছে 1000 ওকে। পানিরটা তোমাদের বইয়ে দেখবে একটা ছক আছে, এটা পুরোটা মুখস্থ করে ফেলো, মুখস্থ করা লাগে না আসলে, এটা দিয়েই দেয় এক্সামে, কোশ্চেনে দিয়ে দেয়, তাও মুখস্থ করে রাখা ভালো, কারণ অনেক সময় এমসিকিউতে চলে আসে। আর পানির বাস্তবে যে ঘনত্বটা, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, ওকে। তো মেন কথা হচ্ছে এখানে লোহা তোমার অল্প মানে আয়তনের ভেতরে অনেক বেশি ভারী, বাট পানি ঠিকই আয়তন বেশি বাট কম ভারী। বোঝাই তো যায় ঘনত্ব কার বেশি, মানে প্রতি একক আয়তনের মধ্যে পদার্থের ভর বেশি কার, লোহার। তো এরকম ভাবে আর কি ঘনত্ব, বিভিন্ন বস্তুর ঘনত্ব বিভিন্নভাবে নির্ণয় করা হয়। তোমাদের বইয়ে দেখো একটা ছক আছে, ওটা পড়ে ফেলবো, ওকে। আচ্ছা, এখন 3 নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে ঘনত্বের কারণে ডুবা ভাষা। দেখো আমরা এটা হয়ে গেছে, এবার 3 নাম্বার ঘনত্বের কারণে ডুবা ভাষা। এই যে আমরা ঘনত্বটা মাত্র শিখলাম যে রো সমান হচ্ছে এম বাই ভি। এই ঘনত্বর কারণে কিভাবে একটা বস্তু ডুবে যায় আর ভাসে। তো আমি একদম পানির কথাই বলি, ধরো একটা পানি, এখানে হচ্ছে একটা পট আছে, একটু বড় করে আঁকি, হ্যাঁ এই যে দেখো, তো এখানে এই পর্যন্ত পানি আছে, ওকে এই পর্যন্ত পানি আছে।
এইখানে তুমি হচ্ছে তিনটা বস্তু তুমি এর ভেতরে ফেলবা। এক নম্বরে হচ্ছে একটা লোহা ফেলবা, লোহার বল আর কি, লোহার বল। ওকে, 2 নম্বরে যেটা ফেলবা, 2 নম্বরে হচ্ছে কাঠ ফেলবে, একটা কাঠ বা পচা ডিম। আচ্ছা, আর একটা যেটা সেটা হচ্ছে নিরেট প্লাস্টিক বল, প্লাস্টিক বল অথবা মাছ। ঠিক আছে, মাছও হচ্ছে। এখন আমরা দেখবো এই ঘনত্বের কারণে এরা কিভাবে ভেসে থাকে বা ডুবে যায়, রাইট? হ্যাঁ, তো আমরা এটা ধরতেছি এখানে পানি। এখন পানির জায়গায় অন্য কিছু, যে কোনো কিছু থাকতে পারে, গ্লিসারিন থাকতে পারে, তেল থাকতে পারে, যাই হোক। তো আমি একদম পানি দিয়ে উদাহরণ দিচ্ছি তোমাকে। তো এটা হচ্ছে ধরো পানি। তো এই পানিতে প্রথমে আমি লোহার বল ফেলবো। খেয়াল করো, এই পানির ঘনত্ব আছে, আমরা জানি যে পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, রাইট? হ্যাঁ, পানির ঘনত্ব এটা, রো ডাব্লিউ দিয়ে দিলাম। ওকে, পানির ঘনত্ব। এখন আমি একটা লোহার বল যদি আমি ফার্স্টে ফেলি, দেখো লোহার বল যখন আমি পানিতে ফেলবো, এই লোহার বলটা মানে আমরা তো জানি, আমরা এগুলো জানি, মানে বাস্তব জীবনে অনেকবার দেখছি। তো লোহার বলটা নিচে চলে যাবে, একদম ডুবে যাবে, পানির নিচে চলে যাবে। লোহার বলটা এখানে থাকবে না, এইখানে চলে আসবে লোহার বলটা। ওকে, লোহার বলটা থাকবে না, নিচে চলে আসছে। এই লোহার বলটা আসলে ডুবে গেছে না? তাহলে ঘটনা কি হয়েছে জানো? এই লোহার যে ঘনত্বটা আছে, লোহা মানে এই বস্তুটা আর কি, বস্তুটা লোহা, এই বস্তুর ঘনত্বটা, তো বস্তুর ঘনত্বকে আমি দিচ্ছি হচ্ছে রো নট দিতেছি। তো এই বস্তুর ঘনত্ব বেশি হয়ে গেছে এই পানির ঘনত্ব থেকে। ওকে, রোদ থেকে। এখানে হচ্ছে পানির ঘনত্ব জায়গায় অন্য কোনো কিছু থাকতে পারে, এই জন্য আমি রো দিতেছি। আর এইটা হচ্ছে, এই রো নট হচ্ছে বস্তুর ঘনত্ব, আর শুধু রো হচ্ছে তরলের ঘনত্ব। ঠিক আছে, তো আমি একটু পাশে লিখে দেই, রো নট হচ্ছে বস্তুর ঘনত্ব, যেটা হচ্ছে এখানে লোহার ঘনত্বটা, এবং শুধু রো হচ্ছে তরলের ঘনত্ব। তরলটা যা ইচ্ছা তাই থাকতে পারে, এখানে হচ্ছে পানি। ওকে, তাহলে বস্তুর ঘনত্বটা যদি বেশি হয়ে যায় কোনোভাবে, যেমন লোহার ঘনত্ব আমরা কি জানি, আমরা জানি যে লোহার ঘনত্ব রো সমান হচ্ছে 7800 কেজি পার মিটার কিউব। লোহার ঘনত্ব বেশি বলে ও নিচে ডুবে গেছে আসলে। ওকে, তো এই ক্ষেত্রে হচ্ছে ডুবে যাবে, এখানে এটা কি হবে? ডুবে যাবে। তাহলে যদি বস্তুর ঘনত্ব বেশি হয়ে যায় তরলের ঘনত্ব থেকে, তাহলে বস্তুটা ডুবে যাবে। এবার যদি উল্টাটা হয়, বস্তুর ঘনত্ব যদি কম হয়, ওকে, তরলের ঘনত্ব থেকে, তাহলে ভেসে থাকবে। কিভাবে? এই যে দেখো, আমি একটু দেখাই, ভেসে থাকবে। এই যে আমি কাঠ অথবা যদি পচা ডিম আমি পানির ভেতর ফেলি, দেখবা যেগুলো ভেসে থাকে। তো আমি এখানে হচ্ছে একটা কাঠ ফেললাম, এই যে কাঠটা হচ্ছে এইভাবে ভেসে আছে, এটা হচ্ছে একটা কাঠ অথবা একটা পচা ডিম। তো এই পচা ডিমটাও ভেসে আছে। এর কারণ কি? এই যে বস্তু দুইটা ফেললাম আমি, যে কোনো বস্তু, এই বস্তুর ঘনত্ব কম আর এই পানির ঘনত্ব বা তরলের ঘনত্ব বেশি, এজন্য ওরা ভেসে আছে। ওকে, এবার আর একটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে নিরেট প্লাস্টিক বল বা মাছ। এটা যদি আমি ভেতরে যদি দেখি, যে আমি যদি নিরেট একটা প্লাস্টিক বল ফেলি, তাহলে কি হবে? দেখো, এই যে দেখতেছো যে রো নট মানে হচ্ছে বস্তুর ঘনত্ব আর পানির ঘনত্ব কখনো যদি সমান হয়ে যায়, পানির ঘনত্ব না মানে তরল, যে কোনো তরল থাকতে পারে এখানে, শুধু যে পানি থাকবে তা না, যদি ওদের দুজনের ঘনত্ব সমান হয়ে যায়, তাহলে ওরা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। কথাটার মানে কি দেখো, বলতেছি, আগে লিখে নিই যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। সম্পূর্ণ কথাটার মানে কি? এই যে দেখো, এই পচা ডিম আমি এখন বাদ দিয়ে দেই। এখন হচ্ছে আমি নিরেট একটা প্লাস্টিক বল ফেলবো, প্লাস্টিকের বল। তো নিরেট একদম ফাঁপা, ওকে, সরি ফাঁপা না, নিরেট মানে হচ্ছে ভেতরে ভরা। নিরেট একটা বল ফেললে এই বলটা এরকম পানির ভেতর যে এইভাবে ভাসতে থাকবে। ওকে, পানির উপরে উঠবে না, পানির তলে সম্পূর্ণ ডুবে যাবে, কিন্তু নিচে পড়বে না। এটাই হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসা। যখন পানির ঘনত্ব, পানি বলো আর তরল বলো, বস্তুর ঘনত্ব সমান হয়ে যাবে, তখন এই ঘটনাটা হবে। খুব ইজিলি মনে রাখবে। আমি একটু বলি এখন, পানি আর এগুলা দিয়ে উদাহরণ দিই, বস্তু দিয়ে। পানি দিচ্ছি, পানির জায়গায় তরল থাকতে পারে, যে কোনো তরল। দেখো, এটা হচ্ছে পানির ঘনত্ব ধরো, আর এটা বস্তুর ঘনত্ব।
তো বস্তুর ঘনত্ব বেশি হয়ে যাওয়া মানে তলায় যাওয়া, বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব থেকে কম হওয়া মানে ভেসে থাকা, আর সমান হওয়া মানে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসা। তো আশা করি তোমাদের এই ভাষা ঘনত্বের কারণে ডুবা ভাষা কিভাবে হয় এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আর যদি না বুঝতে পারো আবার একটু টেনে দেখো। ওকে, এখন হচ্ছে আমরা দেখবো তরলের ভেতর চাপ। এখন হচ্ছে আমরা দেখবো তরলের ভেতর চাপ। তো এই জিনিসটা দেখো, আমরা কিন্তু সবাই নিশ্চয়ই কম বেশি আমরা সবাই পানির ভেতরে গেছি, এন্ড পানির ভেতরে আমরা সাঁতার কাটছি, তারপর আমরা পানির ভেতরে ডুব দিছি, রাইট? হ্যাঁ। তো আমরা যখন পানিতে ডুব দিই, আমরা যদি একটু গভীরে চলে যাই, যারা হচ্ছে গ্রামে থাকছো বা যারা হচ্ছে কখনো পুকুরে গোসল করছো, দেখবা যে পুকুরের যত তলে তুমি হচ্ছে ডুবাই ডুবাই যাইতেছো, তত তোমার মনে হচ্ছে যে পানি তোমাকে বেশি চাপ দিতেছে, রাইট? হ্যাঁ, পানির চাপটা তত বাড়বে, রাইট? তো আমরা এখন দেখবো যে তরলের ভিতর আমরা যে এই যে দেখলাম যে পানিতে আসলে আমরা যদি ডুবাডুবি করি বা ভেতর অনেক দূরে চলে যায়, তাহলে আমাদের উপরে একটা চাপ আসে, দেখবা যে মনে হয় কি আমাকে পানি অনেক চাপ দিতেছে, আসলে পানি চাপ দেয়। তো আমরা এখন দেখবো ওই জিনিসটাই যে পানির ভিতরে আসলে কেমন চাপ থাকে, কিসের চাপ থাকে আসলে, এটা আমরা দেখবো। তো এখানে একটা জিনিস খেয়াল করো। তো আমি হচ্ছে কি করবো, প্রথমে একটা ঢাকনার মতো একটা পৃষ্ঠ নিব। খেয়াল করো, এটা হচ্ছে ধরো পানি পূর্ণ আছে, এই পর্যন্ত ধরো পানি পূর্ণ আছে। তো এই পানি পূর্ণ এখানে আমি এখানে একদম ঠিক এখানে একটা ঢাকনা নিতেছি গোল, তাই না? ঢাকনা এরকম ফ্ল্যাট যে ঢাকনাগুলো আছে না, ওরকম। তো এটা একটা পৃষ্ঠ আর কি। এন্ড এই ঢাকনার ক্ষেত্রফলটা আমি ধরতেছি এ। এটার ক্ষেত্রফলটা কত? এ। ওকে, এটার ক্ষেত্রফল হচ্ছে এ। আচ্ছা, তো মূলত এই পুরা জায়গায় আসলে পানি দিয়ে ভর্তি আছে না? হ্যাঁ, পুরা জায়গায় পানি দিয়ে ভর্তি আছে। তোমার কি মনে হয় এই ঢাকনায় কোন পানিটুকু চাপ দিবে ওকে? ঠিক আমি যদি একটু এখানে দেখানোর ট্রাই করি, এটা দিয়ে আমি একটু সিলিন্ডার রেখে ফেলবো। দেখো সিলিন্ডার রাখবো এই যেভাবে। তো এই যে দেখতে পাচ্ছ, এই ভিতরে যে পানিটুকু আছে, এই ঢাকনার ঠিক উপরে এই যে অংশটা আছে, এই অংশে যে পানি আসছে, এই পানি ওকে চাপ দিবে। ওকে, বুঝতে পারছো? এই ঢাকনার উপরে যে পানিটুকু আছে, এই পানিটুকু ওকে আসলে চাপ দিবে। হ্যাঁ, পাশেরটাও দেয়, পাশেরটা ওটা পরে আসতেছে, আমি পরে দেখতে পারবা। তো এখন আমরা দেখবো তরলের ভেতরে চাপটা কিভাবে হয়। এই যে পানির ভেতর, পানি বা অন্য কিছু হতে পারে, এটা আসলে তরল। ওকে, পানির জায়গায় অন্য কিছু হতে পারে, তেল হতে পারে বা গ্লিসারিন হতে পারে। আচ্ছা, তো এখন দেখো এই যে পানিটা এখানে আসছে সিলিন্ডারের মতো আঁকছি যেটা, এই পানির ভর যদি হয় এম। তো আমরা মাত্র শিখছি, দেখো আমরা মাত্র একটা সূত্র শিখছি যে রো সমান মানে ঘনত্ব সমান হচ্ছে এম বাই ভি। তাহলে ভর সমান কি হবে? ভর এম সমান হবে রো ভি, রাইট? হ্যাঁ। তো এই পানির ভর যদি এম হয়, এই যে দেখো পানির ভর সমান এম, তাহলে এম সমান আমরা কি লিখতে পারি? দেখো পানির ভর যদি এম হয়, তাহলে এম সমান আমরা লিখতে পারি রো ভি। দেখো আমরা দেখতেছি যে চাপটা আমরা বের করবো। এই পানি মানে এই যে কিটা বলতো, এই ধাতব হোক বা যাই হোক, এটা আসলে একটা পৃষ্ঠ, তাই না? মানে আমরা এটা কি ধরছিলাম? একটা ঢাকনা, রাইট? হ্যাঁ, ঢাকনা। এটা ঢাকনা যে কোনো একটা পৃষ্ঠ হতে পারে। এখন দেখো এই যে পানিটা, এই পুরা পানির, এটা যদি একটা সিলিন্ডারের মতো হয়ে গেছে না, পুরা একটা শেপটা খেয়াল করো, পুরা একটা সিলিন্ডারের মতো হয়ে গেছে, রাইট? হ্যাঁ। তো এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে চাপটা বের করা। কি বের করা আমাদের মেন উদ্দেশ্য? চাপ বের করা। হ্যাঁ, তাহলে চাপ পি সমান আমরা জানি এফ বাই এ। তো আমাদের চাপ বের করার জন্য আগে এফটা বের করতে হবে। তো আমরা এই জন্য স্টেপ বাই স্টেপ করবো। কিভাবে বের করবো দেখো, এগুলো তোমাদের জানা লাগবে না। মেন সূত্র যেটা, সেটা আমি লাস্টে দেখাই দিবেন, ওটা তোমরা মুখস্থ করে ফেলবা। প্রমাণ তোমাদের কখনোই আসবে না, আমি জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, এখন এখান থেকে একটা জিনিস আমরা করতে পারি। দেখো ভি, এটা একটা সিলিন্ডার, তাই না? তো আমরা সিলিন্ডারের ভি সূত্র কি জানি? আয়তন। মনে আছে আমরা 9-10-এ করছিলাম যে সিলিন্ডারের আয়তন, সরি এটা তো 9-10-ই। আমরা হচ্ছে সিলিন্ডারের আয়তনের সূত্র কি জানি? আমরা সিলিন্ডারের আয়তনের সূত্র জানি হচ্ছে এ ইন্টু এইচ, রাইট? হ্যাঁ, এটা কি? এই ক্ষেত্রফল এটা, আর উচ্চতাটা। তো ক্ষেত্রফলের সাথে আমি উচ্চতা যদি গুণ করে দিই, তাহলে তো আমরা কি পাবো? আয়তন পাবো না? কারণ আমরা কি জানি, আয়তন মানেই হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। হ্যাঁ, তাহলে এই আয়তনটা এখন আমরা এখানে বসাবো, রো আর ভির জায়গায় বসাবো এ এইচ। এই যে এ হচ্ছে এই যে এখানের এরিয়াটা, এ আর এইচ হচ্ছে এই উচ্চতাটা। ওকে, তাহলে ভি সমান বসাবো হচ্ছে এ এইচ। তাহলে আমরা এই এরিয়ার সাথে আমি উচ্চতাটা যদি গুণ করে দিই, তাহলে আমরা পুরা এই জায়গাটার আয়তনটা পাবো।
তাহলে m সমান আমরা এটা পাচ্ছি। আচ্ছা, এখন আমরা ওজনটা বের করব, যে এই পানির, এখানে যে পানি আছে এই পানির ওজন, তাহলে পানির ওজন বের করব আমরা। w সমান আমরা কি জানি, mg। হ্যাঁ, এখন m এর যে মানটা বের করছে এটা আমরা বসাবো রো a h আর এই g। ওকে, হ্যাঁ, এখন হচ্ছে আমরা w পাইছি, ওজন পাইছি। অ্যাকচুয়ালি দেখো এই যে এটা মানে ঢাকনাটা, এই ক্ষেত্রফল বিশিষ্ট যে ঢাকনাটা, এই ঢাকনার উপর প্রযুক্ত যে বলটা, এই প্রযুক্ত বলটাই আসলে ওজন। মানে এই যে ওজন না, এই পানির ওজন যেটা, এই পানির ওজনই তো ওই ওজন পরিমাণই তো ওকে বল দিতেছে, রাইট? হ্যাঁ, মানে এই পানির ওজন যা হবে নিচের দিকে ওজন w, এই ওজনের সমপরিমাণ বল আসলে এখানে এই ঢাকনার উপর প্রয়োগ করা হচ্ছে না? হ্যাঁ, এই ওজনের সমপরিমাণ বল এই ঢাকনার উপর প্রয়োগ করা হচ্ছে, রাইট? কারণ এই পানি বলই তো ওর উপর কাজ করতেছে, ওজনটা। এর মানে আমরা এখানে সূত্র বসানোর সময় এই এফ এর জায়গায় আমরা ডাব্লিউ লিখতে পারি, কারণ এখানে ডাব্লিউ সমান এফ হবে, কারণ ওজনের সমপরিমাণ বলই এই ঢাকনার উপর কাজ করতেছে। তাহলে এখানে দেখো ডাব্লিউ এর মান কত, ওই যে এটা রো এ এইচ জি বাই এ। তো এ কেটে যায়, একটু সাজায় লিখো, এইচটা আগে লিখো, রো তারপর জি, এইচ রো জি। এই যে দেখো, আমরা তরলের ভেতর যে চাপটা অনুভব করি ওই চাপটা হচ্ছে এইচ রো জি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে আসে। তো তোমাদের এই কিভাবে আসে এটা জাস্ট একটু দেখে রাখো, তো জানার দরকার নেই। তো তোমাদের যাদের হচ্ছে ইন্টারেস্ট আছে তারা তোমরা চাইলে এভাবে করতে পারো, সমস্যা নেই। আর ধরো চাচ্ছ যারা হচ্ছে আমি না ডিরেক্ট সূত্রটা মুখস্থ করবো, তো করতে পারো। ওকে, এই যে ওকে। তো চাপের একক কি, প্যাসকেল। চাপের একক হচ্ছে প্যাসকেল অথবা নিউটন পার মিটার। ওকে, এটা তোমরা নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে তরলের ভিতর কি পরিমাণ চাপ দিবে যে কোনো বস্তুকে, এখানে যদি ঢাকনা না থাকে বা এখানে যদি তুমি থাকতে, ধরো তুমি এখানে হচ্ছে সাঁতার দিতেছো, তো এই ক্ষেত্রেও হচ্ছে তোমার উপর এই পানির এই সেম পরিমাণ চাপ দিত, অ্যান্ড এই যে এইখানে তখন এই মাথার সমান, এই মাথার পর্যন্ত এই পুরা পানির চাপটা তোমার উপর এসে পড়তো। সেই চাপটা হয়তো পি সমান এইচ রো জি, যেখানে এইচটা কি, এইচটা হচ্ছে এই উচ্চতাটা কতটুকু উচ্চ, মানে পানির পৃষ্ঠ থেকে তোমার কতটুকু উচ্চতায় আসছো। আর এই রো হচ্ছে কি, রো হচ্ছে পানির ঘনত্ব, পানির জায়গায় যে কোনো বস্তু থাকতে পারে, মানে যে কোনো তরল পদার্থ থাকতে পারে, বস্তু না। আর জি হচ্ছে 9.8, এটা জানো। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, মেন হচ্ছে এই সূত্রটা। আচ্ছা, এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্যাসকেলের সূত্র যেটা পড়বো। ওকে, প্যাসকেলের সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে দেখবা। দেখো প্যাসকেলের সূত্রটা, ওকে 5 নাম্বার এটা টপিক, প্যাসকেলের সূত্র। আচ্ছা, তো প্যাসকেলের সূত্রতে আমরা ফার্স্টে এরকম দুইটা বড় বড়, মানে একটা ছোট চিকন করে আর একটা একটু মোটা করে দুইটা সিলিন্ডার নিব। ওকে, সিলিন্ডার নিতেছি। এবার এখানে দেখো আমরা একটু এই সিলিন্ডার দুটা একটা কিছু দিয়ে জয়েন করে দেবো, এইভাবে কোনো একটা পাইপ দিয়ে আমরা এভাবে জয়েন করে দিতেছি। হ্যাঁ, অ্যান্ড দেখো আমরা দেখতেছি যে এই সিলিন্ডারের ক্ষেত্রফল, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা, এটা হচ্ছে এ। ওকে, আমি দেখাই যেটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই যে এটা যে কোনো জায়গায়, তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটার হচ্ছে A1, অ্যান্ড এই সিলিন্ডারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A2। ওকে, ক্ষেত্রফলটা। অ্যান্ড দেখো এটা ধরো এই পর্যন্ত পানি পূর্ণ আছে, অ্যান্ড এটারও হচ্ছে এই পর্যন্ত পানি পূর্ণ আছে। পুরোটা পানি পূর্ণ আছে, অ্যান্ড এখান দিয়ে সব জায়গায় পানি, যে দিক দিয়ে পানি না, যে কোনো তরল আর কি, আমি বারবার পানি বলি, এটা হচ্ছে যে কোনো তরল। তো আমি ফার্স্টে পানি দিয়ে এক্সাম্পল দিই। আবার এটা বায়বীয় পদার্থ হতে পারে, বায়বীয় তরলও হতে পারে, আবার বায়বীয় পদার্থ হতে পারে। আমি প্রথমে ধরতেছি এটা তরল, অ্যান্ড এটা হবে আবদ্ধ পাত্র। এখানে কিন্তু খোলা আছে, এখনো কিন্তু খোলা থাকা যাবে না, এটা আটকায় দিতে হবে। তো আমি এরকম একটা পৃষ্ঠন দিয়ে আটকায় দিব। দেখো আমি এখানে এরকম একটা হাতলের মতো, মানে এখানে একটা হাতল থাকবে, এরকম একটা পৃষ্ঠন আছে, এটা দিয়ে আমি আটকায় দিব। এটা দিয়ে হচ্ছে আমি আটকায় দিব। ওকে, আমি এটা একটু লম্বা করে দিই, একদম ধরো আমি এখান থেকে ধরতে পারবো, চাপ দিতে পারবো, এরকম এদের প্রেশার দেওয়া যাবে। ওকে, আবার এখানেও হচ্ছে পৃষ্ঠটা কি একদম আবদ্ধ থাকবে, তো এটাও আমি উপর পর্যন্ত নিয়ে যাই। ওকে, তো এবার প্যাসকেলের সূত্র দেখো কি বলছে। তো প্রথমে হচ্ছে আমি এই পৃষ্ঠনে দেখতেছি, মানে এখানে একটা সিলিন্ডার আছে, এখানে একটা সিলিন্ডার আছে। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে একটু চাপ দেব, মানে সরি চাপ না, আমি একটা বল দিব। কি দিব? বল দিব।
এখানে আমি একটা বল প্রয়োগ করব। তো ধরো আমি এই নিচের দিকে, কোন দিকে, এই নিচের দিকে আমি F1 পরিমাণ বল প্রয়োগ করলাম নিচের দিকে। তো F1 পরিমাণ বল প্রয়োগ করলে এইটা কি এখানে থাকবে নাকি নিচে চলে আসবে? ঠিক এরকম একটা জায়গায় চলে আসবে। দেখো এই যে এই পিস্টনটা এইখানে চলে আসবে, এখন এই যে এখানে চলে আসবে, রাইট? এটা এখন এখানে থাকবে না, এটা এখন এখানে চলে আসবে, রাইট? হ্যাঁ। যখন আমি চাপ দিয়ে নিচে নামালাম, তো ধরলাম যে এখান থেকে L1 পর্যন্ত সরণ ঘটছে, নিচে নামছে, L1 পর্যন্ত নিচে নামছে। কতটুকু আমি বল দিছি? F1 বল দিছি। তাহলে আমরা দেখবো যে প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে চাপ কতটুকু দিছি আসলে। আমরা দেখতেছি বল দিছি F1, কিন্তু চাপটা আমরা বের করবো। তাহলে প্রথম সিলিন্ডারের ক্ষেত্রে চাপ আমরা P সমান কি জানি? আমরা জানি P সমান হচ্ছে F/A। তাহলে যেহেতু এটা দুইটা সিলিন্ডার আছে, তো আমি F1 আর A1 দিব। এখন এই যে পরিমাণ চাপ প্রয়োগ করছি, ঠিক এই সেম চাপ এই প্রত্যেকটা, এখানে যে তরল থাকুক বা বায়বীয় পদার্থ থাকুক, যাই থাকুক না কেন, গ্যাস থাকুক, তো এই যতটুকু প্রেশার এখানে তৈরি হয়েছে, ঠিক সেম প্রেশার প্রত্যেকটাই মানে সব জায়গায় ইফেক্ট করবে। ইভেন এই সেম চাপটা এখানে এসে ধাক্কা দিবে। এই যে চাপটা পাইলাম না, এই সেম চাপ P, একই চাপ পুরাটাই তরল থাকুক আর বায়বীয় গ্যাসীয় পদার্থ থাকুক, পুরো জায়গায় ছড়ায় যাবে। এই সেম চাপ কিন্তু চেঞ্জ হবে না। এর মানে এই চাপটা, এই যে এখানে যে চাপটা তৈরি হয়েছে P1, এই চাপটাই পরবর্তীতে মানে P দিয়ে, এই Pটাই পরবর্তীতে এদিকে ধাক্কা দিতেছে। এদিকে যখন ধাক্কা দিবে, চাপ দিবে, তখন এটা কি এখানে থাকবে নাকি উপরে উঠে যাবে? এটা কমন সেন্স যে নিচের এখান থেকে যখন আমি চাপ দিতেছি, পানি থাকুক আর যা থাকুক, এটা এখানে চাপ মানে ক্রিয়েট হবে, দেন এটা একটু উপরে উঠে যাবে, মানে এটা এখানে চলে আসবে। এই যে এই পিস্টনটা এখানে চলে আসবে। এই যে ধরো L2 পরিমাণ উপরে উঠতেছে, ওকে? আচ্ছা, এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখানেও কিন্তু পানি ছিল, এখন নাই, আর এখানে এখন পানি বা গ্যাস যাই হোক, ওকে? তাহলে আমরা এই দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে চাপটা কি হবে? P সমান হবে হচ্ছে F2/A2। এর মানে হচ্ছে এখানে আমি যখন এই চাপ যখন এখানে এসে পড়লো, তখন এই চাপের জন্য এখানে F2 পরিমাণ বল উপরের দিকে ধাক্কা দিল, F2 পরিমাণ বল, রাইট? হ্যাঁ। তাহলে এখন দেখো এই দুইটা চাপের মানে কিন্তু সমান। এটাও চাপ, যে পরিমাণ চাপ দিয়ে নিচের দিকে আসছিল, এটা ঠিক সেম পরিমাণ চাপের জন্য উপরে F2 পরিমাণ বল দিতেছে। তাহলে এখন আমরা এই দুইটা চাপ সমান বলতে পারি না? হ্যাঁ, একই তো। এর মানে আমরা এটাও চাপের মান, এটাও চাপের মান। এটা থেকে আমি লিখতে পারি F1/A1 সমান হচ্ছে F2/A2, রাইট? হ্যাঁ। একটু সাইড চেঞ্জ করো এটাকে, দেখো এটাকে আমি এখানে, হ্যাঁ এটাকে এখানে নিয়ে যাই, এটাকে এখানে নিয়ে আসি। তাহলে F2/F1 সমান হচ্ছে, এটাকে এই সাইডে নিয়ে আসলে A2/A1। এইটুকু তো তোমরা করতে পারবা, সাইড চেঞ্জ করে এটাকে এক সাইডে নিয়ে আসলে এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবা। এখন আমরা দেখবো যে আমরা এখানে যে পরিমাণ বল প্রয়োগ করছিলাম, অনেকে ভাবে কি যেইটুকু বল প্রয়োগ করছে এখানে যে মনে হয় F2টা একই পরিমাণ বল ব্যাক করে, কিন্তু আসলে না। তুমি এখানে যেই পরিমাণ বল দিছিলা এটার উপর, এর থেকে বেশি বল উপরের দিকে ক্রিয়েট হয়, বেশি বল উপরের দিকে যায়। দেখবা কিভাবে? তো এখানে আমি যদি F2টা বের করি, শুধু F2টা দেখো কি হবে, A2/A1 ইন্টু F1। এই যে দেখো এখান থেকে আমরা F2টা বের করছি, এর মানে F2 হবে F1 যা হবে তার সাথে আরো এটা গুণ করলে যা হবে F2 ওটা হবে। এর মানে F2টা অবশ্যই বেশি। কেন বলো তো? কারণ A2টা দেখো এখানে বড়, A2 মানে হচ্ছে এই ক্ষেত্রফল, এরিয়াটা, এই যে এটার ক্ষেত্রফল যেটা ছিল, তাই না? এটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কি বড়। তাহলে A2 যদি বড় হয়, A1 যদি ছোট হয়, এখানে অবশ্যই একটা ভালো একটা বড় মান পাওয়া যাবে, রাইট? হ্যাঁ। ধরো এখানে হচ্ছে 70 মিটার স্কোয়ার, অ্যান্ড এটার A1টা হচ্ছে আমি ধরলাম 50 মিটার স্কোয়ার। তাহলে দেখো এখানে কাটাকাটি করলে হ্যাঁ 1.4 সামথিং এরকম কিছু একটা হবে, রাইট? হ্যাঁ। এর মানে এই F1 এর সাথে আরো 1.4 গুণ করলে তুমি F2 পাবা। এর মানে F2 আসলেই বড় না, F2 কিন্তু আসলেই বড়, ঠিক আছে? এর মানে আমরা ভাবি যে F1 আর F2 মনে হয় সমান, কিন্তু না। এখানে দেখো F2 F1 থেকে আরো এত, মানে F1 যা হবে ওটার সাথে আরো এত গুণ করলে F2 পাওয়া যাবে, ওকে? তো আশা করি তোমরা মেনলি তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। এখন আর একটা জিনিস দেখো,
এইখানে যে পানিটা নিচে নামছিল, এখানে ধরো এইখানে পানিটা ছিল রাইট, এখান থেকে যে এ লন যেটা দিয়েছি এ লন পরিমাণ নিচে নামছিল, তো এইখানে ধরো এতটুকু জায়গায় পানি ছিল, অ্যান্ড এইখানে দেখো ঠিক এতটুকু উপরে পানি উঠছে, এটা নামছে আর ওখানে উপরে উঠছে, তাই না? তো ওই জায়গাটা স্পেসটা মানে এটা ক্ষেত্রফলটা বেশি, কিন্তু এটা একটু এরকম চিকন রাইট। হ্যাঁ, এর মানে যতটুকু পানি নিচে নামছে ঠিক ততটুকু পানি কিন্তু উপরে উঠছে। এখানে ধরো V1 পরিমাণ পানি নিচে নামছে, এন্ড এই V1 পরিমাণ পানি উপরে উঠছে আসলে। তো এখানে V12 লেখার দরকার নেই, VV লিখে দিই। একই মানে যতটুকু চাপ দিয়ে পানিটুকু সরাইছো, ঠিক ধরো তুমি এখানে যেটুকু পানি ছিল এই পানিটুকু নিচে নামাইছো, ঠিক ওই পানিটুকুই এখানে উপরে উঠছে। এই L1 আর L2 কিন্তু সমান হবে না, কিন্তু পানি মানে আয়তনটা সমান হবে। তাহলে এখানে V1 = হবে V2, আয়তনটা সমান হবে। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করো, এখানে আমি যদি একটু মুছে দেই সব কিছু, এই যে এই ফাঁকা জায়গাটা, এখানে যদি মুছে দেই এই ফাঁকা জায়গাটা, এই যে এখানে দেখো এই যে ফাঁকা জায়গাটা খেয়াল করো, সাদা অংশটা, এই যে সাদা অংশ আর এটা সাদা অংশ, তো এই সাদা অংশ পানি নামছে। তো এই সাদা অংশের ক্ষেত্রফল সরি আয়তনটা কি হবে? তো এই সাদা অংশে দেখো এইটুকু আমরা জানি এরিয়া A, আর এটা হচ্ছে H না L1 যেটা, তাহলে আয়তন হবে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতাটা, এখানে উচ্চতাটাই তো L1, এর মানে V1 হবে হচ্ছে A1 L1, এবং সেম ভাবে এই পাশে দেখো এই যে এইটুকু হচ্ছে L2, এই যে দেখো L2 মানে হচ্ছে L2 পরিমাণ সে উপরে উঠছে। এবং এইটার এরিয়াটা কত? এরিয়াটা হচ্ছে A2 রাইট। হ্যাঁ, তাহলে দেখো এটার আয়তনটা কি হবে? আয়তন হবে A2 × L2, A2 × L2। তো এখান থেকে দেখো আমি যদি সূত্র বের করি, A2টাকে এখানে রাখি, L2টাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে L1/L2 সমান A2/A1, এন্ড এইটা আর একটা সূত্র, এটা একটা সূত্র এন্ড এটা একটা সূত্র। ক্লিয়ার? এখন এই দুইটা মিলে দেখো একটা সূত্র লেখা যায়, সেটা হচ্ছে F2/F1 সমান হচ্ছে A2/A1 সমান হচ্ছে L1/L2। ওকে, এটা হচ্ছে একটা সূত্র, সবাই বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা প্লবত বা হারানো ওজন আর হচ্ছে আর্কিমিডিসের সূত্রটা দেখব। তো একটু মন দিয়ে খেয়াল করো, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, এটা তোমরা কিন্তু বুঝতে পারো না মানে বেসিক কনসেপ্টটা কি। তো দেখো ফার্স্টে হচ্ছে আমরা যেটা শিখবো প্লবতা বা হারানো ওজন, আবার এটাকে ঊর্ধ্বমুখী বল বলা হয়। এই জিনিসটা কিভাবে হয় আসলে, তো আমরা একটু আগে দেখছি যে আমরা জানি যে পানিতে যখন আমরা নামি, নর্মালি আমরা যখন ধরো একটা ভারী কিছু যখন উঁচু করি, ওই সেম জিনিসটা যদি পানির ভিতরে নিয়ে দেখবে উঁচু করলে মনে হয় যে অনেক হালকা। একটা কলসি ভরবা দেখবে, ওই ভরা কলসি তুমি উঁচু করতে পারতেছো না, কিন্তু পানির ভেতরে গেলে কলসিটা মনে হবে যে অনেক হালকা। ওকে, তো পানিতে গেলে মানে পানিতে গেলে কোনো বস্তুর ওজন হারাই। হ্যাঁ, ওই ওজন হারানো ওজনটাই হচ্ছে ঊর্ধ্বমুখী বল। এটা কিভাবে হয় এটা আমরা হচ্ছে এখন দেখবো। তো ফার্স্টে দেখো আমরা এখানে হচ্ছে একটা পাতিল নিচ্ছি, এখানে মানে বড় একটা নিতে হবে, এটার ভিতর ছোট একটা সিলিন্ডারের মতো আর একটা কিছু নিচ্ছি, যে সিলিন্ডারের মতো সেম। তো এটাই ধরো পানি পূর্ণ করতে হবে, আর সিলিন্ডারটা পানি পূর্ণ করতে পারো, সমস্যা নেই। এখন আমরা মেনলি হচ্ছে এটার উপর কি পরিমাণ বল প্রয়োগ করতেছে মানে চারপাশ থেকে, সেটা আমরা এখন বের করব। তো দেখো এই সিলিন্ডারের ক্ষেত্রফল হচ্ছে A। ওকে, মানে নিচে যেটা থাকে এটা সিলিন্ডারের, এই যে ক্ষেত্রফলটা কি থাকে, এই নিচে A থাকে না? হ্যাঁ, এটা আমরা জানি। তাহলে দেখো সিলিন্ডারের ক্ষেত্রফল যদি A হয়, তাহলে এই উপরের এই ক্ষেত্রফলটাও A হবে না? হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই সিলিন্ডারে এই উপর থেকে একটা বল দিতেছে, উপরের যে পানি মানে পুরাটা তো পানি ভরা রাইট, এইখানে তো পুরাটা পানিতে ভরা, তো উপর থেকে এভাবে বল প্রয়োগ করবে, আবার এই দিক থেকেও হচ্ছে বল প্রয়োগ করবে, আবার এদিক থেকেও বল প্রয়োগ করবে, আবার নিচ থেকেও ওকে বল দিবে। ওকে, এইভাবে বল চারপাশ থেকে ওকে বল দিতে থাকবে। এখন আমরা বের করবো যে এইভাবে যদি চারপাশ থেকে বল দেয়, আসলে কোন বলটার কারণে ওজনটা আসলে হারায়, এটা আমরা এখন দেখবো। এন্ড ওই বলটাই হচ্ছে ঊর্ধ্বমুখী বল বা হারানো ওজন বা প্লবতা বল বা প্লবতা আর কি। তো এখন আমরা ওটা দেখবো। তো দেখো একটা জিনিস খেয়াল করো, এই সাইডে যে বলগুলো দেয় না সিলিন্ডারে, এই পাশ থেকে একটা বল দেয়, এই পাশ থেকে একটা বল দেয়, ওই বল দুটো না কাটাকাটি হয়ে যায়। কিভাবে? ধরো হচ্ছে আমি এখান থেকে একজন টানতেছে অ্যান্ড সেম বলে অপোজিট থেকে আরেকজন টানতেছে, দুই সাইড থেকে দুজন যদি সেম বলে টানতে থাকে,
তাহলে কি ও নড়বে, মানে ওর উপর কোনো বল আসলে কাজ করতেছে? আসলে কিন্তু কোনো বল কাজ করতেছে না। তো এইভাবে আর কি ব্যাপারটা টানবে বা দুজনেই যদি সেম ভাবে চাপ দেয় কোনো বল আসলে মানে দুইটার বলে কাটাকাটি হয়ে যায়। এই জন্য আমরা এটা স্কিপ করব, এই বলটা আমরা ধরবো না। এই বলটা নিয়ে কাজ করব না। তো আমরা এখন উপরে একটা বল কাজ করতেছে নিম্নমুখী বল, আর একটা এটা হচ্ছে ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে। এই দুইটা বল নিয়ে কাজ করবো। প্রথমে দেখো নিম্নমুখী বল, নিম্নমুখী বলকে আমি এফ ধরতেছি, F1। ওকে, নিম্নমুখী বল F1। আচ্ছা, এখন এই F1 এর ক্ষেত্রে কি হইতেছে দেখো, এই F1 এর জন্য এই যে সিলিন্ডারটা এটার এই উপরের অংশটা, যেখানে এই অংশটাতে একটা চাপ পড়তেছে না? হ্যাঁ, তো আমি ওই চাপকে ধরতেছি P1। তো আমরা মাত্র একটু আগে শিখে আসছি যে কোনো জায়গায় যদি পানির ভেতর তুমি যাও যে কোনো পৃষ্ঠে একটা চাপ প্রয়োগ করবে, অ্যান্ড ওই চাপের সূত্রটা আমরা মাত্র শিখছি, P = হচ্ছে H ρ g। কি শিখছি না? হ্যাঁ, যেখানে H হচ্ছে উচ্চতা। এখন খেয়াল করো একটা জিনিস, এই যে সিলিন্ডারটা নিয়েছিলাম, এই সিলিন্ডারের উচ্চতা আমি ধরবো হচ্ছে H, এবং এই যে দেখো পানির এটা তো পুরোটা পানি ভরা ছিল, রাইট? এটা পুরোটা পানি ভরা ছিল, এবং এই উপরের তল হতে এই পর্যন্ত দেখো এই সিলিন্ডারের এই উপর পর্যন্ত এটা হচ্ছে H1 ধরবো। আবার এই উপর থেকে শুরু করে এই সিলিন্ডারের একদম নিচে পর্যন্ত এই উচ্চতাকে আমি H2 ধরবো। ওকে, তাহলে দেখো আমি বের করতেছি P1, মানে এইখানে পানিটা কি পরিমাণ ওকে ফোর্স দিতেছে এবং সেই বলের জন্য কি পরিমাণ চাপ সৃষ্টি হচ্ছে সেই চাপটা বের করতেছি আমরা। ওকে, তাহলে এখানে Hটা কত দেখো তো, H1 না? তাহলে এই জন্য আমি H1 নিব, এখানে H1 ρ g। ওকে, আবার সেম ভাবে এই ঊর্ধ্বমুখীর জন্য কি হবে, F2 এর জন্য P2 হবে। P2 সমান কি হবে দেখো তো, এই দিক দিয়ে উল্টা দিক দিয়ে আরেকটা বল কাজ করতেছে না? হ্যাঁ, উল্টা দিক দিয়ে যে বলটা কাজ করতেছে সেটা আমি ধরতেছি F2। ওকে, এন্ড F2 এর জন্য এই যে এইখানে সিলিন্ডারের একদম পাদদেশে এই যে এখান থেকে প্রথম পর্যন্ত একদম পানির উপর পর্যন্ত উচ্চতা কত, H2। তাহলে হবে P2 = H2 ρ g। আচ্ছা, এখন আমরা চাপের কিন্তু আরেকটা সূত্র জানি। তো চাপের আরেকটা সূত্র আছে, যেটা আমি যদি ওই সূত্র থেকে P1টা বের করতে চাই, তাহলে P1 = হচ্ছে F/A। ওকে, F1/A। P1টা বের করতে চাই, মানে এখানে চাপটা বের করতে চাই। আর A দেখো এখানেও ক্ষেত্রফল যায়, নিচেও ক্ষেত্রফল তাই, দুটাই A, এই জন্য A1 আর A2 দেয়নি। তো এখান থেকে আমি যদি F1টা বের করি, দেখো F1 = হবে P1A। P1 এর মান কত, এই যে H1 ρ g, আর এখানে এটা থাকলো। তোমাদের কিন্তু এই সূত্রের প্রমাণ আসে না, আমি লাস্টে একটা সূত্র বলবো, এটা জাস্ট তোমরা মুখস্থ করে ফেলবা। ওকে, তাহলে এটা F1টা আমরা পেয়ে গেলাম। আবার এখন দেখো, আবার P2 এর ক্ষেত্রে P2 সমান কি হবে, F2/A, রাইট? হ্যাঁ, F/A। তাহলে এখান থেকে F2টা বের করো, তাহলে F2 হবে হচ্ছে P2A, মানে হচ্ছে P2 এর মান কত, H2 ρ g, আর এই A থাকবে। তাহলে আমরা দেখো F1ও পাইছি, F2ও পাইছি। F1 আর F2 এখন হচ্ছে আমরা বিয়োগ করে দিব। এখন কোনটা থেকে কোনটা বিয়োগ করব? আমরা এখন বিয়োগ কেন করব? আমরা আসলে এখন নিম্নমুখী একটা বল কাজ করতেছে আর ঊর্ধ্বমুখী একটা বল কাজ করতেছে। এখন আমরা বের করব যে কোন বলটা আসলে এখানে কার্যকারী হবে, মানে কোন বলটার কারণে এই ওজন হারাবে। আমরা যে ওজন হারাই পানিতে গেলে সবাই হালকা হয়ে যায়, কোন বলটার কারণে ওজন হারাই? আসলে এই ঊর্ধ্বমুখী বলের কারণে ওজনটা হারাই। এটা আমরা এই ঊর্ধ্বমুখী বলটা আমরা এখন বের করবো, যে মানে নেট বল যেটা, তো নেট বলটা আমরা এখন বের করবো। ধরো F দিলাম আমি, F সমান কি হবে? এখন আরেকটা জিনিস যেটা একটু জানতে হবে সেটা হচ্ছে F2 বড় নাকি F1 বড়, আমরা কিভাবে বুঝবো? তো এখানে দেখো F2তে ρ GA, আবার এখানেও ρ GA, সেম দুইটাতেই, বাট F2তে হচ্ছে H2 আর F1-এ হচ্ছে H1। তো তোমরাই বলো তো H1 বড় নাকি H2 বড়? অবভিয়াসলি H2টা অনেক বড় হবে দৈর্ঘ্যে। যদি H2 বড় হয় তাহলে সেম ভাবে F2ও কি বড় না? অবশ্যই বড়। তাহলে F2টা আসলে বড়। এখানে লিখতে হবে H2 is greater than H1। তাই কি হবে? সুতরাং F2 বড় হবে কার থেকে? F1 এর থেকে। তাহলে যদি এটা হয় তাহলে আমাদের F নেট বলটা বের করবো আমরা, মানে কার্যকরী যেটা। তাহলে F2 - F1 হবে, কারণ F2টা বড়, F2 - F1। ঠিক আছে, এইটুকু নিশ্চয় বুঝছো। F2 এর মান কত? H2 ρ GA মাইনাস F1 এর মান হচ্ছে H1
রো জি এ। তো এখান থেকে আমি রো জি এটা কমন নিব, তাহলে H2 মাইনাস H1 থাকে। এবার একটা জিনিস খেয়াল করো তো, H2 থেকে মানে এই পুরো H2 থেকে আমি যদি H1 বাদ দিয়ে দিই আমি শুধুমাত্র Hটা পাবো না? হ্যাঁ, শুধুমাত্র H পাবো। তাহলে রো জি এ আর এখানে পাচ্ছি H। এবার একটা জিনিস খেয়াল করো, এই H কি চেনা চেনা লাগে না? H আসলে কি? এই সিলিন্ডারের আয়তন না? হ্যাঁ, আমরা জানি যে সিলিন্ডারের আয়তন হচ্ছে যে কোনো সিলিন্ডারের ক্ষেত্রে যে এটা দেখো, এটার কি ক্ষেত্রফল A না? হ্যাঁ, আর এই উচ্চতা কি H না? তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা A আর H, এই দুইটার গুণফলই কি? আয়তন, মানে ভিটা। ভি সমান H, এটা আমরা জানি। এখানে আমরা H এর জায়গায় ভি বসাবো, রো জি ভি। তাহলে দেখো আমরা লাস্টে যে এটা একটু সাজায় লিখবো এফ নিট। এখানে হচ্ছে নিট না দিয়ে এখানে এফ বি দাও। বি হচ্ছে, বি দ্বারা বোঝায় হচ্ছে ঊর্ধ্বমুখী বল, মানে প্লুবতা যেটা। এফ বি সমান হচ্ছে ভি রো জি। এইটা এখনই মুখস্থ করে ফেলো, যে ঊর্ধ্বমুখী বল। অ্যাকচুয়ালি এই ঊর্ধ্বমুখী বলের কারণে এই বস্তুর ওজন কমে যায়, বুঝছো? এই ঊর্ধ্বমুখী বলের কারণে বস্তুর ওজনটা কমে যায়। কেমন জানি, ধরো তুমি হচ্ছে গাছে উঠতে যাচ্ছ, আর গাছে উঠতে যেয়ে দেখবা যে আমাদের অনেক জায়গায় দেখছো নিশ্চয়ই যে গাছে উঠতে যেয়ে পেছন থেকে আরেকজন ধাক্কা দেয়। তো পিছন থেকে যে ধাক্কা দিতেছে ওইটাই চিন্তা করবো যে ওইটাই হচ্ছে প্লুবতা, মানে একদম বাস্তব রিয়েল লাইফ এক্সাম্পল যেটা। তো ওই বলের কারণে ওর ওজনটা কম মনে হয়, ও একটু মনে হতে পারে যে না ঠিক আছে, ও মানে ওই যে উপর দিকে ধাক্কা দিতেছে ওর ওজনটা কমায় দেয়, এই জন্য ওর একটু হালকা মনে হয়, এরকম আর কি। তো পানিতে এরকম একটা বল আছে, যখন পানিতে আমরা কোনো কিছু নিয়ে যাই বা আমরা নিজেরাই যাই তখন আমাদের এভাবে ঊর্ধ্বমুখী একটা বল দিতে থাকে, তাই না? যেটা হচ্ছে প্লবতা। এই যেটা আমরা বের করলাম, এই যে ঊর্ধ্বমুখী বলটা, এই ঊর্ধ্বমুখী বলটাই আসলে প্লবতা। ওকে, তো এইটাই আসলে বস্তুর হারানো ওজন, মানে ওই পরিমাণ ওজন আমরা হারাই আসলে। চিন্তা করো, ধরো আমার ওজন, ধরো মানে ওজন না, আমি যদি বলি আমার ভর হচ্ছে কত 52 কেজি এরকম। তো 52 কেজি ভরে আমি যদি এখন পানিতে নামলে দেখা যাচ্ছে আমার ভর 45 কেজি হয়ে যাচ্ছে, তাই না? এর মানে আমার ভর কোথায় গেল? অ্যাকচুয়ালি আমার ভর ঠিকই আছে বাট কমে গেছে। ওই ভর কমা মানে কি? ওজনও কমা। হ্যাঁ, ওজনও আসলে কমে গেছে। যার জন্য কেন কমে গেছে? কারণ আমাকে উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করতেছিল, যেটা হচ্ছে প্লবতা। এটার কারণে আমার ওজনটা মনে হচ্ছে কম। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা। এখন আমরা দেখবো আর্কিমিডিসের সূত্রের সাথে প্লবতার কি সম্পর্ক আছে। দেখো তিনি কি বলছিল, তিনি বলছিল যে কোনো বস্তুকে স্থির তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটি যে পরিমাণ ওজন হারায় বলে মনে হয়, সেই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। একটু দেখো, আমি যদি একটু তোমাদের বলি বুঝায়। তিনি বলছিল যে ধরো এটা হচ্ছে পুরাটাই তরলে ভর্তি করা আছে, ওকে। তো এখানে একটা বস্তু তুমি হচ্ছে এখানে ছাড়ছো, কারণ আমি যদি বলি যে এখানে এই বস্তুটা তুমি এখানে ছাড়ছো পানির ভিতরে, পানি না, এখানে পানি বলতেছি বারবার, পানি না কিন্তু এটা যে কোনো তরল হতে পারে, পানি হতে পারে, গ্লিসারিন হতে পারে, এরকম। তারপর বা হচ্ছে তেল হতে পারে, যে কোনো তরল পদার্থ হতেই পারে। তো তুমি যদি কোনো মানে এরকম স্থির তরলে তুমি যদি আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটির যে পরিমাণ ওজন হারায় বলে মনে হয়, এই যে বস্তুটা কি পরিমাণ ওজন হারায় আমরা বের করছি না, এই যে কি পরিমাণ ওজন হারায় ভি রো জি। এই ভি রো জি মানে এই বস্তুর হারানো ওজনটাই বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। মানে এই বস্তুটা তুমি যখন পানিতে ছাড়তেছো, পানিতে ছাড়লে এই বস্তুটা যে পরিমাণ ওজন হারাচ্ছে, কি পরিমাণ ওজন হারাচ্ছে আমরা একটু লিখে রাখি, এফ বি সমান হচ্ছে ভি রো জি। তো আর্কিমিডিস বলছে যে হারানো ওজনটা মানে প্লবতাটাই হচ্ছে অপসারিত তরলের ওজনের সমান। তো আমি এই সেম বস্তুটা এখন অপসারিত তরলটা আমি বের করবো, কিভাবে বের করবো জানো? তো আমি করবো কি, ধরো এটা তো হচ্ছে পরিপূর্ণ ছিল না, এটুকু ছিল। তো আমি এই বস্তুটাকে তো এরকম এমন একটা পাত্রের ভিতর রাখবো যেটা একদম পানি পরিপূর্ণ আছে, ধরো পানি দিয়ে ভরা, এটা পানি দিয়ে পুরো ভরা। ধরো একটা গ্লাসের ভিতরে আমি এটাকে ছেড়ে দিব। তো বলো তো যখন আমি এটাকে ছেড়ে দিব গ্লাসের ভিতরে, তখন এটা পুরো গ্লাসটা ভরা আছে, তো গ্লাস থেকে পানি পড়ে যাবে না? কমন সেন্স, তোমরা ডেইলি লাইফ এগুলো অনেক দেখো যে গ্লাস থেকে পানিটা পড়ে যাবে। তো যখন গ্লাসের ভিতর পানি, যেহেতু গ্লাস পুরাটা পানিতে ভরা, তো আমি যখন এটা দিচ্ছি তখন গ্লাস থেকে এভাবে পানি গড়ায় গড়ায় নিচে পড়ে যাবে। নিচে ধরা হচ্ছে এইটুকু পানি পড়ছে, আমি ধরলাম যে এইখানে এই পরিমাণ পানি গড়ায় গড়ায় পড়ছে। ওকে, মানে এই বস্তুটা দেওয়ার জন্য আমার অনেকখানি পানি পড়ে গেছে, না এত পানি পড়বে না, কমাই দেই পানিটা। ধরলাম যে এইটুকু পানি পড়ে গেছে, এই যে এইটুকু পানি এখানে পড়ে গেছে।
এই যে যে এই নিচে যে পানিটা পড়ে গেছে এটাই আসলে অপসারিত তরল। বুঝতে পারছো? মানে তো পানির জায়গায় অনেক কিছু থাকতে পারে। অপসারিত তরল মানে বুঝছো, এই যে যে পানিটা পড়ে গেল, আমি যদি এখানে দেখাই, এই যে পানিটা, এই পানিটাকে বলা হয় অপসারিত তরল। ওকে, তো ও বলছে কি, আর্কিমিডিস বলছে কি, এই যে অপসারিত তরলের ওজনটা এইটার সমান হবে, এই প্লবতার সমান হবে, এটা বলছে। এটা আমরা প্রমাণ করব, দেখি আসলেই কি সমান হয় কিনা, আসলেই কি সমান হয় কিনা এটা আমরা প্রমাণ করব। তো আমরা ধরবো যে এই অপসারিত যে তরলের ভর হচ্ছে m কেজি। ওকে, অপসারিত তরলের ভর হচ্ছে কি m কেজি। তো এখন অপসারিত তরলের ভর, অপসারিত তরলের ভর সমান হচ্ছে m কেজি। এখন আমরা m সমান কি জানি বলো তো? m সমান আমরা কি জানি, খেয়াল করো, m সমান আমরা কি জানি? তো আমরা জানি যে দেখো, রো সমান হচ্ছে m/v, অতএব m সমান হচ্ছে রো ভি, রাইট? হ্যাঁ, তাহলে আমি m সমান লিখতে পারি রো ভি। আচ্ছা, শেষ হবে। তাহলে এখানে রোটা কি? রোটা হচ্ছে এই তরলের ঘনত্ব। রোটা হচ্ছে কি, সবাই অনেকে বুঝো না রোটা কি। রো হচ্ছে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব, নট বস্তুর ঘনত্ব। ওকে, আর এইবার হচ্ছে আসো ভিটা কি। এখন এই ভিটা কি? ভিটা আসলে বস্তুর আয়তন, শুধু বস্তুর আয়তন না, তরলের আয়তনও হবে। কেন? কারণ আমরা জানি যে পানিতে যে কোনো বস্তুর, তুমি যদি যে কোনো বস্তুকে পানিতে তুমি যদি নিমজ্জিত করো, তাহলে সেই যতটুকু হচ্ছে অপসারিত তরল হবে, ওই বস্তুর আয়তন যা হবে অপসারিত তরলের আয়তনও সেম হবে। কারণ আয়তনের তো কোনো চেঞ্জ নাই। তুমি ধরো পুরো এক গ্লাস, মানে পুরো এক গ্লাস পানি আছে, এক গ্লাস পানির ভেতরে তুমি হচ্ছে একটা কি করতেছো, মার্বেল আছে না গোল, তো মার্বেল ফেলবা, মার্বেল ফেলতে দেখবা যে একটু পানি পড়ে যাচ্ছে, তাহলে মার্বেলের আয়তন যা হবে ওই পানির আয়তন সেম হবে। এর মানে এই ভিটা আসলে এই অপসারিত তরলের আয়তন প্লাস হচ্ছে এই বস্তুর আয়তন, দুইটারই আয়তন। ওকে, তো যে কোনো একটা দিয়ে থাকলে তোমরা হচ্ছে যে কোনো একটা দিয়ে করতে পারবে, একই একই। এখন হচ্ছে আমরা বের করবো অপসারিত তরলের ওজনটা বের করব। ওজনটা, ওজন মানে কি ডাব্লিউ, আমরা জানি ডাব্লিউ সমান mg। হ্যাঁ, তো আমাদের কিন্তু এটাই বলছে অপসারিত তরলের ওজনের সমান। তো আমরা দেখবো, দেখি ওজনের সমান হয় কিনা আসলে ওটা। তো এখানে একটা জিনিস খেয়াল করো তো, mg, তো m মানে কি, m মানে কি এখানে রো ভি না, তো রো ভি আর এই জি, তাহলে আমরা একটু সাজাই লিখি ভি রো জি। এই যে দেখো, তার মানে আর্কিমিডিস কিন্তু ঠিকই বলছে, ডাব্লিউ সমান এই যে ওজন, এই যে অপসারিত যে তরলের ওজন, এই ওজন আসলে এই প্লবতারের সমান হয়েছে, যেটা ভি রো জি, ভি রো জি, রাইট? আসলেই তো, সে তো এটাই বলছে যে কোনো বস্তুকে স্থির তরলে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুটার যে ওজন হারায় বলে মনে হয়, মানে হারানো ওজন মানে কি, যে ওজন হারাই বলে মনে হয়, হারানো ওজন মানে প্লবতা, সেই হারানো ওজন মানে প্লবতা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এই যে পানিটা পড়ে গেল সেই ওজনে, সেই পানির ওজনের সমান হয়েছে। এটাও ভি রো জি, এটাও ভি রো জি। ওকে, এর মানে এফ বি সমান হচ্ছে ডাব্লিউ হয়েছে। ওকে, তো এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমরা কিছু জিনিস শিখবো। দেখো আরেকটা জিনিস, যেটা হচ্ছে এখানে দেখো, এই যে দেখতেছো ভি রো জি, এখন এক্সামে সৃজনশীলে তোমাদের যখন আমি সলভ করবো, তো তখন দেখতে পারবা যে এই আয়তনটা এখানে হচ্ছে সম্পূর্ণ নিমজ্জিত করে দিয়েছিলাম, যার জন্য আয়তনটা আমি পুরাটা নিছি, মানে প্লবতার সময়। কিন্তু তুমি যদি এই সিলিন্ডারটা ধরো পুরাটা যদি পানিতে না দিয়ে এতটুকু দিতা, ধরো এতটুকু হচ্ছে তুমি পানিতে দিচ্ছ, এই যে এতটুকু জাস্ট পানিতে দিচ্ছ, তোমরা এইটার আয়তন জাস্ট যতটুকু পানিতে থাকবে সেটার আয়তন নিয়ে আমরা কাজ করতাম, তখন এই পুরাটার আয়তন হতো না। ওকে, তো ওইগুলো আমরা সৃজনশীল যখন করবো তখন করবো। তো কিন্তু সূত্র একটাই, এফ বি সমান ভি রো জি, প্লবতার, অ্যান্ড এই ভিটা হচ্ছে যতটুকু পানির ভেতরে থাকবে ওই ভিটা। ওকে, তো এটাই হচ্ছে পুরাটা পানিতে ছিল, যার জন্য আমরা পুরা ভিটাই নিয়ে নিয়েছি। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো যে কোনো একটা বস্তু দেখো কিভাবে ডোবে ভাসে, এন্ড এটা আমরা প্লবতা বা আর্কিমিডিসের সূত্র অনুসারে কিভাবে হয় এটা দেখবো। এটা কিন্তু সিকিউ পার্ট। ওকে, সিকিউ পার্টের জন্য এই বস্তুটা কিভাবে ডুবে যাবে, কিভাবে ভেসে থাকবে, এটা আমরা এখন দেখবো কিভাবে। দেখো তো এই বস্তুটা, ধরো একটা বস্তু, এটার বাতাসে ওজন আগে আমরা বের করবো। তো বাতাসে ওজন ডাব্লিউ সমান কি mg। এবার এটাকে পানির ভেতরে আমি, পানি বা যে কোনো তরলে আমি চোবাবো, পানিতেই ধরো, তো এখানে পানিতে ওজনটা আমি পরে বের করবো।
তো ধরো এই বাতাসে ওজন আছে এক্সামে, মানে তোমাকে দেওয়া আছে বাতাসে ওজন, এটা তোমাকে বলছে পানিতে ওজন কতটা বের করো, মানে পানিতে ওজনটা বের করতে বলছে। তো এখন আমরা কিন্তু পানিতে কোনো বস্তুকে যদি নিমজ্জিত করি তাহলে তার হারানো ওজনটা বের করতে পারবো। হারানো ওজন মানে কি? প্লবতা, তাই না? প্লবতাটা আমরা বের করতে পারবো। তো দেখো কি হবে। আরেকটা, এটা জানার আগে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে কখন বস্তুটা ডুবে যাবে আর ভাসবে। কারণ এই বস্তুটা ওজন হচ্ছে, বায়ুতে ওজন হচ্ছে mg, এবং এর প্লবতা মানে হচ্ছে fb, যেটা হচ্ছে v rho g। এই দুইটার ভিতর আমরা কম্পেয়ার করে বুঝতে পারবো যে বস্তুটা পানিতে ডুবে যাবে নাকি ভাসবে। তো যদি এক নম্বরে হচ্ছে যেটা দেখবা, যদি এই বস্তুর বায়ুতে ওজন মানে w যদি প্লবতা বল বা হারানো ওজন, বস্তুর হারানো ওজনের থেকে যদি ছোট হয়, বস্তুর হারানো ওজন কি v rho g বা fb, যদি এটা হয় তাহলে হচ্ছে এটা ভেসে থাকবে। কি হবে? ভেসে থাকবে। ওকে, অথবা এইভাবে দেখো এটা এভাবে ভেসে থাকবে, এই যে এইভাবে ভাসতেও পারে, অথবা তোমার এই জিনিসটা এভাবে অর্ধেক আংশিক নিমজ্জিত অবস্থায় থাকতে পারে। এটা আংশিক নিমজ্জিত অবস্থায় থাকতে পারে, আংশিক নিমজ্জিত। আবার 2 নম্বর দেখো, যদি এই বাতাসে ওজনটা যদি বেশি হয়ে যায় আর প্লবতা ওজনটা যদি কম হয়, মানে প্লবতা হারানো ওজন যদি কম হয় তাহলে ডুবে যাবে। ওকে, এইভাবে আমরা মানে এই যে প্লবতা আর হচ্ছে বাতাসে ওজনের সাহায্যে বের করতে পারবো যে কোনো বস্তু ডুবে যাবে নাকি ভাসবে। 3 নাম্বার যেটা, যদি সমান হয় কখনো w সমান হচ্ছে fb, মানে প্লবতা বল যদি সমান হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে। ওকে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে। ওকে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এই 3টা স্টেপ তোমরা মনে রাখবে, এটা সিকিউ পার্টে আসে। আরেকটা জিনিস সেটা হচ্ছে, এবার আমাদের হচ্ছে বায়ুতে ওজন দেওয়া আছে, তোমাকে বলছে এই বস্তুটাকে তুমি যদি পানিতে ছেড়ে দাও তাহলে ওর ওজন কি হবে, এটা ধরো তোমাকে বের করতে বলছে, পানিতে ওজন বের করতে বলছে। তো সূত্র একটাই মনে রাখবে যে বস্তুর পানিতে ওজনটা কি হবে? পানিতে ওজন হবে, দেখো বায়ুতে তোমার যে ওজনটা ছিল, বায়ুতে ওজন মাইনাস তোমার এমনি নরমালি আমার ওজন এখন বায়ুতে যেটা, এটা থেকে বাদ দিয়ে দিব, আমাকে উপরের দিকে যে ঊর্ধ্বমুখী বল দিয়ে ঠেলবে পানিতে, তাই না? মানে ওটা কি? প্লবতা বা হারানো ওজন। প্লবতা বলই তো হারানো ওজন। তাহলে আমি আমার পানিতে ওজন পেয়ে যাব। ধরো আমি আমার পানিতে ওজন কত আমি বের করতে চাচ্ছি। তো এখন হচ্ছে ধরো আমার ভর হচ্ছে 52 কেজি, তো আমার ওজন কত? ওজন হবে 52 × 9.8। দেখো তো কত? 52 × 9.8, ক্যালকুলেটর নাই এখানে, যাই হোক কিছু একটা ধরে নেবো, এটা হচ্ছে 10-এর কাছাকাছি, তাহলে 51 সামথিং কিছু একটা হবে, আমি এটা ধরে নিলাম। ওকে, আমি এটা ধরে নিলাম। তো এটা হচ্ছে আমার বাতাসের ওজন। এবার আমি যদি পানিতে চলে যাই, পানির ভেতর চলে যাই, তাহলে আমার ওজনটা কিভাবে বের করব? তো আমাকে আমার অপোজিট দিকে একটা বল ধাক্কা দেবে, যেটা হচ্ছে প্লবতা। তো আমার বায়ুতে ওজন থেকে আমি প্লবতা ওজনটা বাদ দিয়ে দিব, তাহলে তো আমি আমার মানে টোটাল পানিতে আমার ওজনটা কতটুকু এটা ফিল করতে পারবো। খুবই ইজি এটা। ওকে, একদম বাস্তব জীবনের সাথে মিলাম কি হয় আসলে। আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই। তো এটা সিকিউ পার্ট, আমি যখন সিকিউ করবো তখন আরো বেশি ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্থিতিস্থাপকতা আর এটা হচ্ছে বিকৃতি, এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। তো স্থিতিস্থাপকতা জিনিসটা কি? তো এটা খুবই ইজি। দেখো আমরা সবাই নিশ্চয়ই রাবার দেখছি যে এইভাবে টান দিলে আবার তুমি যদি ছেড়ে দাও আবার জায়গায় চলে যায়, মানে সেম পজিশনে আবার চলে যায়। তুমি যখন রাবারটা এইভাবে ধরে টান দিবা, আবার ছেড়ে দিবা, আবার আগের জায়গায় চলে আসবে। এই যে আগের জায়গায় যে আসার যে প্রবণতা হচ্ছে না, এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। ওকে, তো এখানে ধরো আমি একটা জিনিস এভাবে রাবারের মতো একটা জিনিস এভাবে ঝুলায় রাখছি, খেয়াল করে, এই যে এখানে হচ্ছে আমি ঝুলায় রাখছি। তো যখন এটা আমি ওজন দিব, একটা ওয়েট আমি এখানে ঝুলাই দিব, এখানে হচ্ছে একটা ওয়েট, নিচের দিকে একটা ওয়েট আমি ঝুলাই দিব, বা আমি টান দিতে পারি, সমস্যা নাই। শুরুতে আমার এটার দৈর্ঘ্য ধরো ছিল L0, যখন আমি টানলাম তখন ধরো এটার দৈর্ঘ্য বেড়ে হয়ে গেল L। খেয়াল করো, তাহলে আমার দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে খেয়াল করো তো, এই যে এইটুকু হয়েছে না, এটা আসলে দৈর্ঘ্য বৃদ্ধি মানে হচ্ছে ΔL। ΔL মানে হচ্ছে এখন কি, এখন হয়েছে L থেকে আগে কি ছিল L0, এটা বিয়োগ করে দিব, তাহলে আমি ΔLটা পেয়ে যাব, দৈর্ঘ্য বৃদ্ধিটা পেয়ে যাব।
আমি আরেকবার ছোট করে বলি স্থিতিস্থাপকতা জিনিসটা কি। তো দেখবা যে মানে এটা যে কোনো কিছু হতে পারে এরকম কিন্তু হবে না, যে কোনো জিনিসের ক্ষেত্রে এটা হয় না আসলে। তো মেনলি হচ্ছে রাবার জাতীয়, তারপর হচ্ছে তুমি যে ইগুলো আছে না যেটা স্প্রিং জাতীয়, হ্যাঁ স্প্রিংগুলো, তো স্প্রিংগুলো তুমি যখন টানবা টেনে আবার ছেড়ে দিবা তখন দেখবে যে আগের একটা পজিশনে চলে যাচ্ছে, মানে আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে যাচ্ছে, তাই না? তো ওটাই হচ্ছে যে কোনো বস্তুর স্থিতিস্থাপকতা। তো এখন এইটুকু নিশ্চয়ই বুঝছো। এখন আমরা বিকৃতি জিনিসটা দেখবো। তো এই যে যখন আমি এটাকে টানতেছি, টানলে এই যে দৈর্ঘ্যের একটা পরিবর্তন হচ্ছে না, হ্যাঁ যখন টেনে তো আবার ছেড়ে দিব, যখন ছেড়ে দিব তখন তো আবার জায়গায় চলে যাবে। বাট যখন আমি টানলাম, যখন আমি ধরো একটা ওয়েট দিলাম, বল প্রয়োগ করলাম, বা এখানে একটা ওয়েট ঝুলাই দিয়েছি, ওজন দিয়ে দিলাম, বা যে কোনো কিছু আমি নিজেও টানতে পারি, তখন এই দৈর্ঘ্যের একটা পরিবর্তন হয়ে গেছে না, যেটা L মাইনাস L নট। তো এই যে দেখো যে বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন হয়, একসময় কিন্তু এটা ছেড়ে দিলে আবার ঠিক হয়ে যাবে, এই জন্য আপেক্ষিক পরিবর্তনের কথা বলছে। আপেক্ষিক পরিবর্তন হয় তাকে হচ্ছে বিকৃতি বলে। তো দেখো আমাদের L নট দৈর্ঘ্যটা ছিল হচ্ছে L নট, তাই না? তাহলে বিকৃতি কি হবে জানো? বিকৃতি হবে এই যে দৈর্ঘ্যের পরিবর্তন কি হয়েছে, এখন কতটুকু, মানে দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে কতটুকু, L নট মানে ডেল এল ডিভাইডেড বাই আগে ছিল কত, আগে ছিল L নট, হ্যাঁ এই L নট, এটাই হচ্ছে বিকৃতি। তাহলে এই ডেল এল কে লেখা যায় হচ্ছে L নট না L নট না L মাইনাস L নট, L মাইনাস L নট মানে এখনকার দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য ভাগ হচ্ছে আবার আদি দৈর্ঘ্য, এটাই হচ্ছে বিকৃতি। এবার হচ্ছে আমরা পীড়ন শিখবো। পীড়ন জিনিসটা কি? তো দেখো পীড়ন হচ্ছে যখন আমি হচ্ছে এই যে বস্তুটা ছিল, এটা এখানে ছিল, যখন আমি টানতেছি বা আমি একটা কি বলছি, এটা হচ্ছে একটা ওয়েট ঝোলাই দিছি, তখন এটাকে যখন আমি আবার ছেড়ে দিব আবার উপরের দিকে ব্যাক করবে না, খেয়াল করো, আবার উপরের দিকে একটা বল কাজ করবে। যখন আমি এটাকে ছেড়ে দেবো, যখন ওয়েটটা আমি সরাই দিতেছি, তখন ও আবার জায়গায় চলে যাবে, এই পজিশনে আবার চলে যাবে, রাইট? হ্যাঁ এখন তো নাই, এখন এখানে ছিল, এখানেই থাকতেছে। বাট যখন আমি এটা মানে ওয়েটটা আমি সরাবো বা আমি টানতেছিলাম, আমি হাতটা ছেড়ে দিব, তখন ও আবার ব্যাক করে উপরের দিকে, এর মানে উপরের দিকে একটা বল কাজ করবে, যেটাকে বলা হয় প্রত্যায়নী বল। কি বলা হয়? প্রত্যায়নী বল। স্প্রিং এ যেমন প্রত্যায়নী বল থাকে, আমি টান দিয়ে যেদিকে, প্রত্যায়নী বল তার অপোজিট দিকে কাজ করে। তো এখানে প্রত্যায়নী বলকে F দ্বারা প্রকাশ করা হয়, আবার ধরো এটা T, ওকে, T দ্বারাও প্রকাশ করা হয়, ওকে। তো পীড়ন সেম ওই জিনিসটাই, যে আমরা যখন এটাকে টেনে নিয়ে আসলাম নিচে, তো এটার একক ক্ষেত্রফলে এই বিকৃতির কারণে যে বলটা অপোজিট দিকে কাজ করতেছে সেটাই হচ্ছে পীড়ন। বাট একক ক্ষেত্রফলে হতে হবে, ওকে। একক ক্ষেত্রফলে মানে দেখো আমি দেখতেছি যে আমি যদি এই পুরাটাকে যখন আমি টেনে নিয়ে আসলাম, আমি ধরলাম যে ক্ষেত্রফল হচ্ছে এ ক্ষেত্রফলের জন্য টান বল কাজ করতেছে উপরের দিকে কি টি বল কাজ করতেছে, অর্থাৎ একক ক্ষেত্রফলের জন্য T/A বল কাজ করতেছে, এটাই হচ্ছে পীড়ন। তাহলে পীড়ন সমান হচ্ছে T/A অথবা F/A। আশা করি বুঝতে পারছো। আর দেখো আমরা চাপ পড়ে আসি না, চাপ সমান হচ্ছে চাপ P সমান হচ্ছে F/A। তো এখানে সেম এই চাপের যে জিনিসটা, সেই সেম লজিক এখানে কাজ করতেছে আসলে। তো এখানেও F/A, জন্য এটার একক হচ্ছে প্যাসকেল হবে, এটার একক কি হবে? প্যাসকেল হবে। আচ্ছা এখন পীড়ন শিখছি, আমরা বিকৃতি শিখছি, পীড়ন শিখছি। এবার ইয়াং মডুলাস কি? এখন আরেকটা সূত্র আছে যেটা তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে হুকের সূত্র। ওকে, হুকের সূত্রটা জানতে হবে। তো হুক বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এই বিকৃতির সমানুপাতিক, এটা বলছে। এটার মানে কি? আর স্থিতিস্থাপকতার সীমা আবার কি? মানে সে বলছে স্থিতিস্থাপকতার সীমা যদি থাকে তাহলে পীড়ন হবে বিকৃতির সমানুপাতিক, বিকৃতির সমানুপাতিক হবে, এটা বলছে। তো স্থিতিস্থাপকতার সীমার মানে কি? সীমা মানে হচ্ছে ধরো তুমি হচ্ছে একটা রাবার বা স্প্রিং, ধরো শক্ত একটা স্প্রিং, তুমি টানলে, যখন একটু টানতেছো, টানলে যখন ছেড়ে দিচ্ছ আবার ও আগের পজিশনে চলে যেতে পারতেছে। বাট তুমি যখন ওটারে বেশি টানবা, একদম বেশি টানতে একদম সোজা করে ফেলছো, ওকে আর আগের অবস্থানে যাবে না। তো এটা কিন্তু আমি ওকে স্থিতিস্থাপকতার সীমার বাইরে নিয়ে গেলাম। ওর নির্দিষ্ট একটা স্থিতিস্থাপকতার সীমার থাকে, যে ওই সীমার বাইরে ওকে যদি নিয়ে যাও তাহলে ও আগের অবস্থানে আসতে পারবে না। ব্যাপারটা এরকম, ধরো এই যে ওয়েটটা আমি ঝুলাইছি, এটা যদি অনেক বেশি ঝুলাইতাম তাহলে এইটা এইভাবে ঝুলতে এই পর্যন্ত চলে আসতো, অনেক বেশি ওয়েট ঝুলালে। যখন আমি ওয়েটটা ছেড়ে দিতাম তখন দেখতাম যে এই জিনিসটা একটু লম্বা হয়ে গেছে, ও আগের পজিশনে যাচ্ছে না, ও দেখা গেল যে এইখানে আসছে।
এটা কিন্তু ওই স্থিতিস্থাপকতার সীমার বাইরে চলে গেছে, যে ওয়েটটা আমি দিছিলাম। তো স্থিতিস্থাপকতার সীমার ভেতরে থাকতে হবে। যদি ভেতরে রাখো, অলওয়েজ যদি স্থিতিস্থাপকতার ভেতরে রাখো, যেমন এইটা অল্প একটু ভর ঝুলাবো, যখন আমি ছেড়ে দিব আবার আগের পজিশনে চলে আসবে এখানে, তখনই পীড়ন আর বিকৃতি, মানে পীড়ন বিকৃতি সমানুপাতিক হবে, এটা বলছে। তো পীড়ন কোনটা বলো তো? পীড়ন মানে হচ্ছে এটা টি বাই এ, সমানুপাতিক বিকৃতি হচ্ছে L মাইনাস L0/L0। এখন যেটা শিখবো সেটা হচ্ছে ইয়াং মডুলাস কি, ইয়াংস মডুলাস। ওকে, আচ্ছা, তো ইয়াংস মডুলাস সেটা হচ্ছে তুমি যখন এই যে সমানুপাতিকটাকে উঠায় দিবা, আমরা জানি যে সমানুপাতিক উঠানোর জন্য একটা ধ্রুবক আনতে হয়। তো এটাকে আমি সমান দিব অ্যান্ড এখানে একটা ধ্রুবক আনবো। আমরা তো এটা জানি, রাইট? এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটা হচ্ছে ওয়াই, বড় হাতের ওয়াই। এই ধ্রুবকটাকে ইয়াং মডুলাস বলে। আর এই ধ্রুবকের মান এক একটাতে এক এক রকম, মানে যে কোনো বিভিন্ন বস্তুর জন্য বিভিন্ন রকম হয়। কাঠে একরকম হয়, তারপরে এই যে রাবারে একরকম হয়, স্প্রিং একরকম হয়, বিভিন্ন বস্তুতে বিভিন্ন রকম হয়। তোমরা হচ্ছে তোমাদের বইয়ে দেখবা একটা ছক আছে, পুরাটা দেখে নিবা। ওকে, তোমরা চাইলে মুখস্থ করে রাখতে পারো। এমসিকিউতে খুব কম আসে, একেবারে যে আসে না তা না, বাট খুব কম আসে। তো এইটাই হচ্ছে ইয়াং মডুলাস, এই যে ওয়াইটাই হচ্ছে ইয়াং মডুলাস। ওকে, তোমরা আশা করি ইয়াং মডুলাস কি জিনিস সেটা বুঝছো। অ্যান্ড আশা করি তোমাদের আজকের লেকচারটা খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। অ্যান্ড তোমাদের কোন কোন চ্যাপ্টারটা আর প্রবলেম আছে, যদি এটা হচ্ছে এসএসসি কিন্তু 25 ব্যাচ যারা হচ্ছে এবার দিবা এক্সাম, তাদের জন্য না, তোমার জন্য ভুল করে এটা করে ফেলো না। ওকে, আর একটা জিনিস, যদি এক্সামে ইয়াং মডুলাস বের করতে বলে, মানে শুধু ওয়াইটাকে এইভাবে রাখবা, রেখে জাস্ট সাইড চেঞ্জ করবে, এখানে T/A আর L0 উপরে যাবে L মাইনাস L0, এই যেটা ইয়াং মডুলাস। অ্যান্ড ইয়াং মডুলাসের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো।